শুধুই দর্শক শ্রোতা, আমাদের এই চ্যানেলটিতে আমরা নিয়মিত বাংলা সাহিত্যের বিভিন্ন কালজয়ী সৃষ্টি আপনাদেরকে পড়ে শোনাব। আপনারা দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে চাপ দিয়ে রাখুন, যাতে করে আমাদের নতুন পরিবেশনার সংবাদ আপনাদের নিকট পৌঁছে যায়। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলা সাহিত্যের স্তম্ভ বলে ধরা হয় যে কজন সাহিত্যিককে, মানিক বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অন্যতম। মাত্র 48 বছরের জীবন এবং 28 বছরের সাহিত্য জীবনের মধ্যে তিনি আমাদের দিয়ে গেছেন 39টি উপন্যাস, 260টিরও বেশি ছোট গল্প এবং কবিতা, প্রবন্ধ, চিঠিপত্রের বিপুল সম্ভার। তাঁর অনুপম লেখনী গুণে সমস্তই হয়ে উঠেছে বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। প্রায় সব রচনাই অতুলনীয় এবং কালোত্তীর্ণ। তেমনই একটি অনুপম সৃষ্টি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। হ্যাঁ, মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পদ্মা নদীর মাঝি আপনাদের আমি ধারাবাহিকভাবে পড়ে শোনাব। প্রতিটি পর্বের নোটিফিকেশন পেতে দয়া করে আমাদের গল্প গেলা গোগ্রাসে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিয়ে অল সিলেক্ট করুন। প্রিয় দর্শক শ্রোতা, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের তৃতীয় পর্ব আজ আমি আপনাদের পড়ে শোনাব। তাহলে দেরি না করে শুরু করা যাক পদ্মা নদীর মাঝি তৃতীয় পর্ব। যারা রথের মেলায় গিয়েছিল একে একে তারা ফিরে আসতে থাকে। সন্ধ্যার সময় জেলেপাড়ার ঘরে ঘরে আজকের সন্ধ্যাটি নামে সানন্দে। বউরা হাসি মুখে লাল পাছাপাড়ের শাড়ি নেড়েচেড়ে দেখে, নতুন কাচের চুড়ির বাহারে মুগ্ধ হয়, কাচ ও কাঠের পুঁতির মালা সযত্নে কুলুঙ্গিতে তুলে রাখে। ছেলেমেয়েরা বাঁশি বাজায় আর মাটির পুতুল বুকে জড়িয়ে ধরে। আহ্লাদ বহন করে এই তুচ্ছ উপকরণও যে কুটিরে আসে না, সেখানে যে বিষাদ জমাট বেঁধে থাকে তা নয়। কোনো না কোনো রূপে সোনাখালীর মেলার আনন্দের ঢেউ সে কুটিরেও পৌঁছেছে। একটি কাঁঠাল, দুটি আনারস, আধসের বাতাসা, এই দরিদ্রের উপনিবেশেও যে দরিদ্রতম পরিবার শুধু নুন আর অদৃষ্টকে ফাঁকি দিয়ে ধরা পুঁটির তেলে ভাজা পুঁটি মাছ দিয়ে দিনের পর দিন আধ পেটা ভাত খেয়ে থাকে, খুশি হয়ে উঠতে আর তাদের বেশি কি প্রয়োজন? কুবেরের প্রতিবেশী বুড়া সিধু দাস একটি পয়সা সম্বল করে মেলা গিয়েছিল। পয়সাটি সে খরচ করেনি, কিন্তু মেলা থেকে সে যে বিপুল সম্পদ সংগ্রহ করে এনেছে তাতে তার বৃহৎ পরিবারে আজ উৎসবের অন্ত নেই। ভিক্ষা সিধু করেনি, বাগিয়েছে। সারাদিন মেলায় ঘুরে যেন তেন প্রকারেণ সংগ্রহ করেছে 3টি দাগ ধরা প্রকাণ্ড ফজলি আম, একটা তুলতুলে পাকা আস্ত খাজা কাঁঠাল, সের 3 একত্র মেশানো চাল ডাল খুদ আর খাসির একটা মাথা। গরিবের উৎসবে আর কি চাই? কুরানো ফেলনা জিনিস। খাসির মাথাটা ধরতে গেলে সে একরকম চুরিই করেছে বলতে হয়, কিন্তু তাতে কি? ভিক্ষা সিধু কারো কাছে চায় নাই, পয়সা সিধু কারো চুরি করে নাই। কুবেরের উঠানে দাঁড়িয়ে সিধু বলে, আমারে না নিয়া ফিরাইলি কুবির। দাওয়ার ডিবরির আলোতে কুবের একটা কোঁচের লোহার শলাকাগুলি পরীক্ষা করছিল। মুখ না তুলেই বলল, তুমি না হিরু জ্যাঠার ন্যায় আগেই ফিরাইলা। সিধু দাওয়ায় উঠে যায়। তা আইলাম কুবির, তা আইলাম। রঙ্গ কইরা কইলাম, বোঝোস না? কোচটা কিনা আনলি সন্দেহ করি। নিল কত? 8 আনা।
8-10 হাত লম্বা সরু তল্লাবাসের ডগায় 10-12টি তীক্ষ্ণ লোহার শলা বসানো মাছ মারা যন্ত্রটি সিধুও গভীর মুখে পরীক্ষা করে দেখে। গোড়ার দিকটা ধরে অন্ধকার উঠানে ছুঁড়বার অভিনয় করে বলে, ভার মন্দ না, জিতছস কুবির। কাল পরশু তক আমিও একটা কিনা লমু। সিধুর মতলব কুবের ঠিক বুঝতে পারে না। কোঁচটি সে ঘরের মধ্যে কোণায় দাঁড় করিয়ে রাখে। বিকালে বৃষ্টি বন্ধ হয়ে গুমোট করে আছে। আকাশে বিশেষ মেঘ নেই বটে, কিন্তু কখন যে মেঘ ঘনিয়ে এসে মুষলধারে বৃষ্টি নামবে বলা যায় না। রাসুকে প্রীতম তার বাড়ি নিয়ে গিয়েছে। এখন হয়তো আবার তাকে ঘিরে সভা বসেছে সেখানে। নিজের নির্বাসনের কাহিনী বলে রাসু সকলকে মুগ্ধ করে রেখেছে। অত্যন্ত ক্ষুধা না পেলে কুবেরও সেখানে গিয়ে বসত। পিসি হাঁড়িতে ভাত ফুটাচ্ছে। না খেয়ে রাসুর রোমাঞ্চকর গল্পের লোভেও কোথাও যাওয়ার ক্ষমতা এখন তার নেই। সিধু বসে বসে বাজে কথা বলে। শিথিল ছাড়া ছাড়া তার ভাষা, অনির্দিষ্ট অবান্তর বিষয়বস্তু কুবের আনমনে সায় দিয়ে যায়। পেটে ক্ষুধার জ্বালা, মনে প্রীতম মাঝির বাড়ি যাওয়ার তাগিদ। বুড়া সিধুর বকবক শুনতে শুনতে বিরক্তির তার সীমা থাকে না। শেষে সিধু যেন প্রসঙ্গক্রমেই বলে, খাসির একটা মাথা আনলাম কুবির, মস্ত মাথা খান, মহিষের মতো 2টা শিং। নিল কত? শেষবেলা সস্তা কিনলাম কুবির, পুরা 5 আনা চাইয়া শেষমেশ 14 পয়সায় দিল। মাইয়াটারে বেনুন রাইনভার কইলাম, তা কয় তেল মরিচ নাই, চালও নাকি বাড়ছে। সিধুর কথা শুনবার সমস্ত আগ্রহ কুবেরের সহসা চলে যায়। পিসিকে সে জিজ্ঞাসা করে, ভাত হইল পিসি? একেবারে সে পিছন ফিরে বসে সিধুর দিকে। ক্ষণকাল অপেক্ষা করে সিধু উঠে যায়। বাঁশের একটা টুকরিতে খাসির কোটা মাথাটা এনে কুবিরের সামনে ধরে বলে, দেখ কুবির, মিশা কই নাই, ঘাড়ের কাছে খাসা খানিক মাংস ছিল, এই দেখ। টুকরির কাছে মুখ নিয়ে ঠাউর করে সিধু কয়েক টুকরা মাংস বেছে কুবেরকে দেখায়। করুণ নয়নে কুবেরের মুখের দিকে চেয়ে বলে, তেল মরিচ দিয়ে বেনুন যা হইব অমর্ত। আমি নুদ্দিনের ঠাই পেঁয়াজ রসুন মাইগা আইনা আমারে দেখাও কেন, রাঁধোগা বেনুন। সিধু এবার স্পষ্ট করেই বলে, তেল মরিচ আর 1 মুঠা চাল দে কুবির, তরেও দিমুনে বেনুন। কুবের সন্দিগ্ধ হয়ে বলে, দিবানি নির্যাস। সিধু আহত হয়ে বলে, দিমু না? কস কি কুবির, তরে না দিয়ে জামু কই? তেল, মশলা এবং চাল নিয়ে সিধু উঠল। আঁতুর থেকে মালা বলল, বুড়া কি বস জাত, মাথার ভাগ দিব না আইছা কলা দিব, দেখো। কুবের উদাস ভাবে বলল, না দেয় না দিব, আজ তো শেষ না, আর একদিন আইলে মাইরা খেদাইয়া দিমু, আমার লোকে চালাকি করে যাবো কই। ভাত নামলে ইলিশ মাছ ভাজা আর লঙ্কা রক্তিম তরকারি দিয়ে ফ্যান সমেত তপ্ত অন্নে কুবের মুহূর্তের মধ্যে পেট ভরিয়ে ফেলল। গোপীকে খানিক পরে একটা বাটি নিয়ে গিয়ে সিধুর কাছ থেকে খাসির মাথার ব্যঞ্জন আনতে বলে সে বের হয়ে গেল। প্রীতম মাঝির বাড়ি জেলেপাড়ার একেবারে উত্তর সীমান্তে। গোয়ালের ভিতর দিয়ে তার বাড়িতে ঢুকতে হয়। গোয়ালের একদিকে বাঁধা থাকে 2টি শীর্ণ গরু, অন্যদিকে থাকে প্রীতমের প্রসিদ্ধ বেড়া জাল। এত বড় জাল কেতুপুরের আর কারো নেই। বাড়িতে উঠানের বালাই নেই। গোয়াল পার হয়ে ঢুকতে হয় প্রকাণ্ড একটা ঘরে।
দুপাশের ছোট দুখানা ঘরে ঢুকবার দরজাও এই ঘরের ভিতর দিয়ে। কার্পণ্য ও বেড়া জালটির মতো বাড়ি করার এই খাপছাড়া ঢংও প্রীতমের কম প্রসিদ্ধ নয়। লোকে নাম দিয়েছে কয়েদখানা। ঘরের পেছনে খানিকটা ফাঁকা জায়গা, তারপরে একটা ডোবা। ডোবার ওদিকে বাঁশবনের পরে আর মানুষের বসতি নেই। বহুদূর বিস্তৃত শস্যক্ষেত আষাঢ়ের গোড়াতেই এখন অর্ধেকের বেশি জলে ডুবে গিয়েছে। বাঁশবনে জেলেপাড়ার প্রায় সকলেরই পরিচিত একজোড়া 5 ফুট লম্বা গোখরা সাপ বাস করে। ডোবায় থাকে কয়েকটি গো সাপ। বড় ঘরখানায় সভা রীতিমতোই বসেছিল। ঘরে ঢুকে কুবের অবাক হয়ে দেখল সভাপতি রাসু নয়, হোসেন মিয়া। প্রীতমের কাঠের সিন্দুকটার ওপরে কাঁথা ভাঁজ করে পেতে হোসেনকে বসতে দেওয়া হয়েছে। রাসু মিশে গিয়েছে একেবারে ভিড়ের মধ্যে। সকলের মুখেই একটা দারুণ অস্বস্তির ভাব। আর চোখে সকলে হোসেন মিয়ার দিকে চাইছে। এতগুলি লোকের নিঃশ্বাসে ঘরের আবদ্ধ বাতাস হয়ে উঠেছে দূষিত। গরমে হোসেন মিয়ার কপালে বড় বড় ফোঁটায় জমে আছে ঘাম। এদিক ওদিক চেয়ে কুবের চুপ করে সকলের পিছনে বসে পড়ল। হোসেন মিয়া এখানে এসে জুটল কোথা থেকে? এত লোকের সামনে রাসুর সঙ্গে যখন তার মুখোমুখি হয়ে গিয়েছে, কি কাণ্ডটা আজ হয় দেখো। কুবের বিষাদ বোধ করে। আহা, এত বড় একটা কর্মঠ শক্তিশালী লোক, একগুঁয়ে সম্মানকামী লোক কপালের ফেরে বড় জব্দ হয়ে গেল। রাসু তাকে একেবারে হাতে নাতে ধরিয়ে দিয়েছে সকলের কাছে। যে এত প্রতিপত্তি অর্জন করেছিল, আজ বুঝি তার মুখ ফুটে কথা বলতেও বাধছে। সোজাসুজি অপমান করবার সাহস হয়তো কারো হয়নি, কিন্তু কৌশলে নানাভাবে নানা ইঙ্গিতে কত লজ্জাই লোকটাকে সকলে না জানি এতক্ষণ দিয়েছে। কুবের এমনই মমতা বোধ করে যে সে ভাবতে থাকে পারলে আজ সে হোসেন মিয়ার পক্ষই নিত। লোক দেখিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে হোসেন মিয়া যে রাসুর স্ত্রী পুত্রকে সুদূর ময়নাদ্বীপে নিয়ে গিয়ে হত্যা করেছে, কোন যুক্তি দেখিয়ে তার এই কীর্তি সে সমর্থন করত কুবের তা জানে না। সে যাকে ভয় করে এত লোকের সামনে তার মাথা হেঁচ হয়ে যাওয়ায় মনে মনে শুধু সে ব্যথা পাচ্ছিল। অন্ধ আবেগের সঙ্গে তার মনে হচ্ছিল যারা পঙ্গু অসহায় জীব, শক্তিকে লজ্জা দেওয়ার পক্ষে তাদের ভালো কথা নয়, মানুষের ধর্মবিরুদ্ধ এ কাজ। এই কথা কুবের জানে যে হোসেন মিয়ার বিচার করে শাস্তি বিধানের কল্পনা জেলেপাড়ার এই সমবেত মাতব্বরেরা করবে না। তবু আজ এই সমষ্টি বিচারকের ভঙ্গি গ্রহণ করেছে। কি স্পষ্টভাবেই না হোসেন মিয়াকে অপমান করছে সকলের বসার ভঙ্গি, চাইবার ভঙ্গি, চুপ করে থাকার ভঙ্গি। বিচলিত ও উত্তেজিত হয়ে এদিক ওদিক চাইতে চাইতে কুবের দেখতে পেল জহর, আমিনুদ্দিন এবং আরো 2 জন মুসলমান মাঝি অত্যন্ত গম্ভীর মুখে একদিকে বসে আছে। ধরতে গেলে এরাই কেতুপুরের মুসলমান মাঝির সমাজ। আরো 2-4 জন যারা আছে তারা একান্ত নগণ্য। এদের সংখ্যা 5-6 ঘরের বেশি হবে না। জেলেপাড়ার পূব দিকে এদের একত্র সন্নিবেশিত বাড়িগুলিতে বেড়ার বাহুল্য দেখে সহজেই চিনতে পারা যায়। যতই জীর্ণ হয়ে আসুক, ছেঁড়া চট দিয়ে, সুপারি গাছের পাতা দিয়ে মেরামত করে বেড়াগুলিকে এরা খাড়া করিয়ে রাখে। অথচ খুব যে কঠোরভাবে পর্দা প্রথা মেনে চলে তা বলা যায় না। মেয়েদের বাইরে না আসলে চলে না। নদীতে জল আনতে যেতে হয়। পুরুষেরা কেউ বাড়ি না থাকলে দোকানে সওদা আনতে যেতে হয়। বাড়ির আনাচে কানাচে লাউ কুমড়া ফললে, মুরগিতে ডিম পারলে গ্রামে গিয়ে বেচে আসতে হয়। বেড়াগুলি পর্দা রাখে শুধু অন্দরের, আর এমন বৌঝি বাড়িতে যদি কেউ থাকে যার বয়স খুব কাঁচা, তার। এরা
এবং জেলেপাড়ার অমুসলমান অধিবাসীরা সৎভাবেই দিন কাটায়। ধর্ম যতই পৃথক হোক, দিন যাপনের মধ্যে তাদের বিশেষ পার্থক্য নেই। সকলেই তারা সমানভাবে ধর্মের চেয়ে এক বড় অধর্ম পালন করে, দারিদ্র্য। বিবাদ যদি কখনো বাধে, সে সম্পূর্ণ ব্যক্তিগত বিবাদ, মিটেও যায় অল্পেই। কুবেরের সঙ্গে সিধুর যে কারণে ঝগড়া হয়, আমিনুদ্দির সঙ্গে জহরের যে কারণে ঝগড়া হয়, কুবের আমিনুদ্দির ঝগড়াও হয় সেই কারণেই। খুব খানিকটা গালাগালি ও কিছু হাতাহাতি হয়ে মীমাংসা হয়ে যায়। মধ্যস্থতা হয়তো করে জহর মাঝি, বলে, কুবের ভাই সারান দাও। আরে হয় আমিনুদ্দি, সামাল দে, পোলাপানের পাড়া কায়জা করস, তখন শরম নাই? কুবের লক্ষ্য করে আশ্চর্য হলো, এই আমিনুদ্দি আজ একটি বিশিষ্ট ব্যক্তি হয়ে উঠেছে। হোসেন মিয়ার দিকে সে চায়নি, সে চেয়ে দেখছে আমিনুদ্দিকে। আমিনুদ্দির অস্বস্তিও অত্যন্ত সুস্পষ্ট। জহরের মধ্যস্থতায় অনেকবার বিবাদ মিটলেও মনে মনে আমিনুদ্দির ওপর কুবেরের রাগ ছিল। চোখে চোখে মিলতে সে চোখ ফিরিয়ে নিল। কেউ কথা কয় না। কি ভেবে হোসেন মিয়া হঠাৎ কুবেরকেই বিলম্বিত সম্ভাষণ জানিয়ে বসল। পিছে বইলা কেন কুবের ভাই, আগাইয়া বও, খানা পিনা হয় নাই? কুবের হঠাৎ বড় উল্লাস বোধ করল। এগিয়ে সকলের সামনে গিয়ে বসে বলল, খাইছি মিয়া ভাই। বাঁ হাতে নিজের লালচে দাড়ি মুঠো করে ধরে হোসেন মিয়া বলল, গণেশ রে দেখি না, গেছে কই? কেডা জানে, ফিরতি বেলায় মেলার মধ্যে মাইজা কর্তা টাইকা কয়, গায়ে ফেরোস নাকি গণেশ? মাছগুলো বাড়িতে দিয়ে আসিস, লইয়া যা। কইয়া এক ডালা ইসা মাছ দিছে। মাছ দিবার লাইগা গণেশ কর্তা গো বাড়ি গেছে সন্দেহ করি। মেজো কর্তার নাম অনন্ত তালুকদার, কেতুপুর গ্রাম খালি তারই। জেলেপাড়ার যারা 2-1 বিঘা জমি রাখে, মেজো কর্তাকেই তারা খাজনা দিয়ে থাকে। মেজো কর্তার নাম উল্লেখে সকলে মন দিয়ে কুবেরের কথা শুনল। হোসেন মিয়া জিজ্ঞাসা করল, কর্তা আলেন কবে? আলেন আর বৃহস্পতিবারে। হিরু মাঝি চোখ মিটমিট করতে করতে বলল, মাইজা কর্তার সকল সংবাদ দেহি রাখোস কুবের। ভুবন সার লগে মামলার কি হইল কদেহি? কুবের বলল, কর্তা হাঁস চোরের দখল পাইছেন। ভুবন সার নায়েব নাকি কয়েদ হইছে খবর শুনি জ্যাঠা। সাঁথির কুঞ্জ গোসাই সাক্ষী দিছে, সে নাকি নিজের চোখে নায়েবরে কর্তা গো কাছারি ঘরে আগুন দিতে দেখিল। প্রীতম বলল, হ, তুই জানলি কি বা? কুবের সগর্বে বলল, ইডা কি জিগাও মামা, আমার জাননের বাকি কি? শীতল বাবুর ঠাঁই শুনলাম। শীতলের নাম উল্লেখে প্রীতম মাঝি নিঝুম হয়ে গেল। নকুল শয়তানি করে জিজ্ঞাসা করল, শীতল বাবু তেনারে পালি কই কুবির? কুবের হেসে বলল, নকুল দা জ্যান পোলা পান, জানো না কিছু? শীতল বাবুর ঠাঁই পয়সা পামু, কাল রাইতে আমাগর যুগির বাড়িতে তাগিদ দিবার গেছিলাম। পয়সা দিবার মতলব ডাকাইতটা নাই। খাতির কইরা কইল, বয়রে কুবের তামুক খা। তামুক টানি রাজ্যির গল্প কইরা আইলাম। কইলি না পিত্ত যাবা নেই কুলদা? শীতল বাবু কয়, মাইজা বাবু দেনায় ডুবছে। বুড়া প্রীতম মাঝি চঞ্চল হয়ে উঠেছিল। নকুল তখনও শয়তানি করে বলল, যুগির না পোলা হইব কুবির। কুবের বলল, কেডা জানে, মুটাইছে দেখলাম। কে জানে কি আশ্চর্য এদের উপভোগ্য রসিকতা। যুগী প্রীতম মাঝির মেয়ে সম্প্রতি জেলেপাড়ারই একধারে একখানা ঘর বেঁধে মেজকর্তার মুহুরী শীতল ঘোষের সঙ্গে বাস করছে। এত লোকের মাঝে প্রীতমের সামনেই তার মেয়ের সম্বন্ধে নকুল যেমন অনায়াসে রসিকতা করে, সকলে হাসাহাসি করে তা উপভোগও করে বিনা বাধায়, বিনা দ্বিধায়। প্রীতম রাগে কাঁপতে কাঁপতে বলে, বাইরে তুই আমার বাড়ির থেকে নকুলা,
দূর হ। নকুল মুচকি হেসে বলে, গোসা করবেন মামা, জবাব দিবার পারো না? মাইজা কর্তা কুবির রে এত খাতির করে কেন তাই জিগাইয়া? কুবেরের পোলা কেমন ধলা হয়েছে জিগাও। কুবের মুষ্টি তুলে বলে, মারুম কইলাম নকুলা, মাইরা লাশ করুম তরে। মনে হয় সভার চেহারা বদলে গিয়েছে। রাসু ও হোসেন মিয়াকে উপলক্ষ করে সভায় যে চাপা অসন্তোষ ও প্রতিবাদের ভাব এসেছিল, প্রসঙ্গান্তরে এখন তা বিলীন হয়ে গেছে। ও বিষয়ে আর কারো কিছু বলবার বা ভাববার নেই। হোসেন মিয়া উঠে দাঁড়ায়। বিয়ানে একবার বাড়ির যাইও রাসুবাই, পয়সা করি পাইবা মালুম হয়, নিকাশ দিয়ে খারিজ দিমু। ময়নাদ্বীপের জমিন না নিলি জঙ্গল কাটুনের মজুরি দিই, খাওন পরন বাদ। কাল যাইও। লালচে দাড়ির ফাঁকে হোসেন মিয়া মৃদু মৃদু হাসে, বলে, মন করতিস হোসেন মিয়া ঠক? তোমারে ঠকাইয়া হোসেন মিয়ার ফয়দা কিসির? কোন হালারে আমি জবরদস্তি ময়নাদ্বীপ নিছি? আপনার খুশিতে গেছিলা, জুট না কলি মানবার রাসুবাই। ফিরা আইবার মন ছিল, আমারে কতি পারলা না, একসাথ আইতাম। রাসু ঘাড় নিচু করে থাকে। আমিনুদ্দি বলে, যান নাকি মিয়া? হ। শোনেন, আমি ময়নাদ্বীপি যাবো না, কইয়া থুইলাম। হোসেন মিয়া তেমনি মৃদু মৃদু হাসে। তোমারে জাতি কই নাই আমিনুদ্দি, খুশ না হলি কেন যাবা? পাতলা পাঞ্জাবি ঘামে ভিজে যাওয়ায় হোসেন মিয়ার বুকের নিবিড় লোমরাজি দেখা যাচ্ছিল। সেখানে হাত দিয়ে সে আবার বলল, জান দিয়া তোমাকে দরদ করি, এনে আইজ তোমরা ঘা দিলা, এই দিলের মধ্যেই। কুবের ভাই, ঘর যাইবে নাকি? কুবের সাই দিয়ে উঠে এলো। দুজনে গোয়াল পার হয়ে নেমে গেল পথে। আকাশ নিবিড় মেঘে ঢেকে গিয়েছে। দুর্ভেদ্য অন্ধকারে জেলেপাড়ার পথ পায়ের তলেও হয়ে আছে অদৃশ্য। অত্যন্ত সন্তর্পণে পা ফেলে এগোতে হয়। দীর্ঘকালের পরিচয় না থাকলে বাড়ির আনাচ কানাচ দিয়ে আঁকাবাঁকা পথ তারা খুঁজে পেত না। কুবেরের বাড়ির কাছাকাছি এসে আকাশের জমানো মেঘ হঠাৎ গলে যাওয়ায় চোখের পলকে তারা ভিজে উঠল। কুবেরের সঙ্গে হোসেন মিয়াও উঠল গিয়ে তার ভাঙা কুটিরে। দাওয়ায় ছাঁট আসছিল। হোসেন মিয়াকে ঘরের মধ্যেই বসতে দিতে হলো। কুবেরের দুই ছেলে লখা ও চণ্ডী ঘুমিয়ে পড়েছিল। জেগেছিল গোপী। চাটায়ের ওপর জেঁকে বসে হোসেন মিয়া তাকে আদর করে কাছে ডাকলো। বলল, পিয়াস জানায় বিবিজান, পানি দিবা না? গোপী ঘটিতে জল এনে দিলে আলগোছে মুখে ঢেলে দিয়ে ঘটিটা দাওয়ার প্রান্ত দেশে রাখল। ঘরের চাল বয়ে যে জলের ধারা পড়ছিল, আঁজলা ভরে সেই জল ধরে ঘটির গায়ে ঢেলে ঢেলে ঘটিটি গোপী করে নিল শুদ্ধ। রাত্রি বাড়তে থাকে। বৃষ্টি ধরবার লক্ষণ দেখা যায় না। পিসি ঢেঁকি ঘরে গিয়ে ঝাঁপ বন্ধ করে শুয়ে পড়ে। ভাইদের পাশে শুয়ে গোপীর দুচোখ ঘুমে জড়িয়ে আসে। শ্রান্ত কুবেরের চোয়াল ভেঙে হাই ওঠে। বাইরে চলতে থাকে অবিরাম বর্ষণ। কিছুক্ষণ বৃষ্টি হবার পর ঘরের ফুটা কোণ দিয়ে ভিতরে জল পড়তে আরম্ভ করেছিল। চেয়ে দেখে হোসেন মিয়া আপনা থেকেই কাল সকালেই কুবেরের ঘর ছাইবার সন দিবার কথা বলেছে। কুবের একসময় উঠে গিয়ে মালার অবস্থা দেখে আসে। বহু যত্নে কুবের তার আঁতুড়ের চারদিকে বেড়ার সমস্ত ফুঁটা বন্ধ করেছে। দাওয়ার এদিকটা ভেসে গেলেও আঁতুড়ে বৃষ্টির ছাট ঢুকবার কোনো পথ নেই। মেঝেটাই শুধু হয়ে আছে ভিজা স্যাঁতসেঁতে, যার কোনো প্রতিকার করার সাধ্য কুবেরের নেই। আর কটা দিন পরেই মালা এখান থেকে মুক্তি পাবে। বুকে পিঠে তার যে অল্প অল্প ব্যথা হয়েছে, কদিন এখানে থাকার ফলে সেটা বেড়ে না গেলেই বাঁচা যায়। মালা ভয়ে ভয়ে বলে,
আমারে দুগা মুড়ি চিরা দিবা গো। কেন, ভাত খাস নাই? খাইছি, ভাতে টান পড়লো, পেট ভইরা খাই নাই, এখন খিদায় পেট জ্বলে। জ্বালাইয়া মারস বাপু তুই, বলে কুবের হাঁড়ি কলসি খুঁজে পিসির নিজের জন্য লুকানো কতগুলি চিরা মালাকে এনে দেয়। উঠে বসে অন্ধকারেই চিরা মুখে দিয়ে মালা বলে, হোসেন মিয়ারে খাইতে দিবা না? কি দিমু? মেলা থেকে আম না আনছিলা, তাই দাও, করবা কি? খিদায় মানুষটা খুন হইয়া যায় না। কুবেরের হঠাৎ মনে পড়ে যায়, ভাবে সিধুর কাছ থেকে যে মাংসের ব্যঞ্জন পাওয়া গিয়েছে তাই দিয়ে আতিথ্য করলে মন্দ হয় না। মুসলমান মানুষ মাংস বেশ পছন্দ করবে, কিন্তু পরক্ষণেই এ বিষয়ে কুবেরের উৎসাহ কমে যায়। এমন একদিন ছিল, হোসেন মিয়া যখন খাসির মাথার ব্যঞ্জন পেলে ধন্য হয়ে যেত। আজ যার তার রান্না, ও সব কি আর সে খাবে? শুধু না খাওয়া নয়, খেতে বললে হয়তো সে আজ অপমানই বোধ করে বসবে। তার চেয়ে আম যখন আছে তাই দেওয়া ভালো। ঘরে গিয়ে কুবের একটু অবাক হয়। চাটাইয়ে চিত হয়ে শুয়ে ইতিমধ্যেই হোসেন মিয়া ঘুমিয়ে পড়েছে। কুবের সন্তর্পণে মৃদুস্বরে একবার বলে, মিয়া ভাই। সারা না পেয়ে ঠেলা দিয়ে ঘুম ভাঙায় গোপীর। সিধুর ঠাঁই বেনু নানছিলি গোপী? ঘুমে আধমরা গোপী বলে, হুম হুম, আমি কইয়া গেলাম না হারামজাদি। বাহুমূলে কুবেরের জোর টিপুনিতে গোপী চমকে সজাগ হয়ে বসে। বলে, আনতি গেছিলাম বাবা, দিল না, কইল বিড়ালে সব খাইয়া গেছে গা। বিড়ালে খাইয়া গেছে কইল না? গোপী সাই দিল। কুবের রাগে আগুন হয়ে বলল, হালা জুয়াব চোর, র বিয়ানে খাওয়া মনে বিড়াল রে, হালা বদ যায়। ছাড়া পাওয়া মাত্রই গোপী ঢলে পড়ে। ঘুম বোধ হয় আসে তার সঙ্গে সঙ্গেই। ঘরের যে কোণে জল পড়ছিল, কুবের সেখানটা পরীক্ষা করে দেখে। জল বের হয়ে যাওয়ার জন্য সেখানে সে একটি সরু নালি করে দিয়েছিল। মাটি গলে তা প্রায় বুজে এসেছে। জল জমে ঘরের ভিতরের দিকে এগিয়ে আসছে অনেকটা দূর। হাত দিয়েই নালিটা সাফ করে কুবের জল বের করে দেয়। তারপর এক গভীর সমস্যার কথা ভাবতে থাকে। ডিবরিতে বেশি তেল নেই, অল্পক্ষণের মধ্যেই নিভে যাবে। হোসেন মিয়াকে ডেকে তুলে আম খাওয়ার অনুরোধ এখন সে জানাবে কি? বাদলা নেমে ঠান্ডা পড়েছে। লোকটা আরামে গভীরভাবে ঘুমাচ্ছে, ডাকলে চটবে না তো? ঘুমের মধ্যে হোসেন মিয়া পাশ ফিরল। দেখো, হঠাৎ কুবের কি আবিষ্কার করেছে। হোসেন মিয়ার লম্বা পাঞ্জাবির পকেট থেকে বেরিয়ে আসছে আনকোরা নতুন একটা টাকা পয়সা রাখবার ব্যাগ। ব্যাগটা সে আজই মেলায় কিনেছে সন্দেহ নেই। শখ করে নতুন ব্যাগে কত টাকা পয়সা হোসেন মিয়া রেখেছে কে জানে। ব্যাগটা ফুলে মোটা হয়ে গিয়েছে। কুবেরের দেহে কাঁপুনি ধরে যায়। এক মুঠো টাকা ও রেজগি থেকে প্রথমে সে একটা আধুলি ছাড়া আর কিছুই নিতে সাহস পায় না। তারপর সে ভেবে দেখে যে এতগুলি খুচরা রেজগি কি আর হোসেন মিয়া হিসাব করে গুনে গেঁথে রেখেছে? আরও একটা সিকি, আরও একটা আধুলি সে বের করে নেয়। ব্যাগটা হোসেন মিয়ার লম্বা পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে ফুঁ দিয়ে ডিবরিটা নিভিয়ে দেয়। তখন একটা বড় ভয়ানক ব্যাপার ঘটে যায়। গোপী রুদ্ধ নিঃশ্বাসে বলে, বাবা। কুবেরের দেহ শিরশির করে ওঠে, মেরুদণ্ডটা ঠিক মাঝামাঝি। চুপ যা গোপী, ঘুম যা। আমারে খালি পয়সা দিবা? দিমু, চুপ যা, ঘুম যা গোপী। গোপী আর কথা বলে না। অন্ধকারে দুহাত লম্বা ছোট চাটাইটি সন্তর্পণে বিছিয়ে কুবের শুয়ে পড়ে। শুধুই দর্শক শ্রোতা, আজকের পাঠ এই পর্যন্তই। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝির
পরবর্তী পর্ব নিয়ে অচিরেই হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। চলতে থাকুক গল্প গেলা গোগ্রাসে। ধন্যবাদ। শুধুই দর্শক শ্রোতা, বিদায় নেবার আগে আপনাদের কাছে একটি আবদার, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।